সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি সহজ পদ্ধতিতে চিংড়ি পোলাও। চেষ্টা করেছি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার। অতিরিক্ত কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। আমাদের ঘরে সাধারণত যেসব মশলা থাকে সেই মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। রেসিপিটি সিম্পল হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। চিংড়ি পোলাও তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। আর চিংড়ি মাছের উপরের খোসাটা ফেলে দিয়ে আমি খুব ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আনুমানিক হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ এখানে দিয়েছি। শুকনো মরিচের পাউডার দিচ্ছি হাফ চা চামচ। এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করবেন না। এবার এটা দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নাই, এটা সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করে নিতে পারবেন। প্রথমে আমরা মাছটা ভেজে নেব। এর জন্য আমি একটা প্যানের ভেতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল কিছুটা গরম হলে আমি এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের পিঠের উপরে এই রগটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এটা কিভাবে ফেলবেন সেটা কিন্তু আপনারা আমার চিংড়ি ভুনা রেসিপিতে পেয়ে যাবেন। রেসিপির লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন মাছটা দিয়ে আমি এটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছটা ভাজতে যাবেন না, তাহলে এটা রান্নার পরে শক্ত হয়ে যাবে এবং চিংড়ি মাছের ভেতরে যে জুসি ভাবটা আছে সেটা আর থাকবে না, এটা অনেকটা ড্রাই হয়ে আসবে। তখন কিন্তু মাছের স্বাদটা অতটা ভালো আসবে না। একটা সাইড আমি মিনিট খানিক ভেজে নিয়ে তারপর আমি মাছটা একটু উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। মাছটাকে আমি প্রায় 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে এখন আমি এর ভেতরে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই তেলেই কিন্তু আমাদের সম্পূর্ণ রান্নাটা হবে। এখন এর ভেতরে আমি ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4টা। আর এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। দারুচিনি দিয়ে দিচ্ছি ছোট বড় 4 টুকরা। লবঙ্গ দিয়ে দিচ্ছি 4টা। এখন এই মশলাটা আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখন এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজটা দিয়ে আমি এটা ব্রেস্তার মতো করে ভেজে নেব না, পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে ভেতরে দিয়ে দিচ্ছি। এই 10 থেকে 15 সেকেন্ডের মতো তেজপাতাটা ভেজে এখন এর ভেতরে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এবারে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি তত সময় এটা কষিয়ে নেব যত সময় না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে। কিছু সময় একটু ভেজে নিয়ে এখন এর ভেতরে জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবারও মশলাটাকে আমি আরও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমরা এর ভেতরে শুকনো মশলাগুলো ব্যবহার করব, এর জন্য আমি এর ভেতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। শুকনো মশলা যদি সরাসরি তেলের পরে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং খাবারের ভেতরে একটা তিতকো ভাব আসতে পারে। এবার শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর দইটা দেওয়ার আগে দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। অনেক সময় দেখা যায় সরাসরি দইটা যদি দেওয়া হয় তাহলে ছানার মতো জমাট বেঁধে থাকে। এবার অল্প আছে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি যত সময় না মশলা থেকে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে। সবকিছু একটু মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সসের পরিবর্তে আপনারা এখানে টমেটো কেচাপ অথবা মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করেও দিতে পারেন। আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছু সময় একটু নেড়ে চেড়ে নিয়ে এখন মশলাটা কষানোর জন্য আমি এর ভেতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ।
হাতের কাছে যদি নারিকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা গরুর দুধটাও ফুটিয়ে এখানে ব্যবহার করতে পারেন, তবে নারিকেলের দুধ দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছটা যেহেতু ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। এখন মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর ভেতরে সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা রান্নায় কিন্তু মশলা কষানোর কথা বারবার বলে থাকি। মশলা যদি ঠিক মতো কষানো না হয় তাহলে সেই খাবারের স্বাদ কিন্তু ভালো আসে না। তাই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মাছটা দিয়ে এটা আমি কিছু সময় একটু কষিয়ে নিয়ে এখন মাছটা রান্নার জন্য আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাছ থেকে সমস্ত দুধটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তবে এরই মাঝে কিন্তু 2-1 বার এসে মাছটা একটু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে লবণ এবং মরিচটা একটু চেক করে দেখে নিতে হবে। যদি কোনো কিছু কম মনে হয় তাহলে সেটা এখনই অ্যাড করতে হবে। এবার এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। নারিকেলের দুধে যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। আমাদের মাছটা কিন্তু প্রায় রান্না শেষ। এখন তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমরা আরো কিছু সময় ধরে এটা একটু রান্না করে নিচ্ছি। মাছের পানিটা শুকিয়ে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন এই প্যান থেকে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি, আর সঙ্গে অল্প কিছুটা মশলাও আমি উঠিয়ে নেব। সম্পূর্ণ মশলা কিন্তু উঠিয়ে নেওয়া যাবে না, সামান্য একটু মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে আমি পোলার চাউল দিয়ে দিচ্ছি 2 কাপ। এই চাউলটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর চাউলটাকে আমি একটা স্টিনারে উঠিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চাউলটা আমি 4-5 মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি। চাউলটা যত ভালোভাবে ভাজতে পারবেন রাইসটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আর এর ভেতরে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না। মাছের যে মশলাটা আছে সেই মশলাতেই কিন্তু আমাদের সম্পূর্ণ রান্নাটা হবে। চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র রাইসের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণটা দিয়ে আমি আরো কিছু সময় একটু ভেজে নিচ্ছি। মিনিট খানিক একটু ভেজে নিয়ে এখন আমি এর ভেতরে গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আমি যে কাপে করে চাউলটা মেপেছি সেই কাপে 3 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। আর নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আরো 1 কাপ। আমি এখানে মোট পানি এবং দুধ মিলে 4 কাপ ব্যবহার করছি। পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় চাউলটা যদি নতুন হয় তাহলে আপনারা পানির পরিমাণটা কিছুটা কম দেবেন, আর যদি পুরাতন চাউল হয় তাহলে 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি ব্যবহার করবেন। আর চাউলটা নতুন নাকি পুরাতন এটা আপনারা যে দোকান থেকে চাউলটা কিনবেন সেই দোকানে জিজ্ঞেস করেও ওরা বলে দিতে পারবে। এবার এর ভেতরে 5-6টা দিয়ে দিচ্ছি কাজু বাদাম। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। তবে হাতের কাছে যদি কিশমিশ এবং বাদাম না থাকে তাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। সম্পূর্ণ পানিটা ফুটে উঠেছে এবং চাউল এবং পানিটা কিন্তু প্রায় সমান সমান হয়ে এসেছে। এবার এটা আমি একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আমি একটু চেক করে দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকবে, তাহলে চাউলটা সিদ্ধ হতে হতে কিন্তু লবণের পরিমাণটা একদম ঠিক থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম করে আমি অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আবারও এটা একটু নেড়ে দিচ্ছি। পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করবেন না, তাহলে রাইসটা কিন্তু ভেঙে যাবে। একটু নেড়ে দিয়ে এখন এর ভেতরে আমি মশলা সহ সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি সমস্ত পোলাওয়ের সঙ্গে এটা একটু মিশিয়ে নিচ্ছি।
একটু মিশিয়ে নিয়ে এখন এটা এক জায়গায় গুছিয়ে আমি এটা দমে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। আর আমি কিন্তু দমে রাখার সময় এটা একটা রুটির তাওয়ার উপরে রেখেছি, তা না হলে অনেক সময় কিন্তু নিচ থেকে এটা ধরে যেতে পারে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার পোলাওটা আমি একটু নেড়ে দিচ্ছি। এখনই কিন্তু পোলাও থেকে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এর কালারটা কিন্তু আপনার স্কিনে যেমন দেখতে পাচ্ছেন এরকম না, এর কালারটাও খুবই সুন্দর আসছিল। লাইটের কারণে ক্যামেরায় কিন্তু এর কালারটা এরকম দেখাচ্ছে, কিন্তু এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছিল। পোলাওটা আবারও একটু সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা বন্ধ করে আমি অপেক্ষা করছি আরও 5 মিনিট। 5 মিনিট পর এটা আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।